আমার মনে হলো তো ইউনূস সাহেব আর আমার লেভেলটা তাহলে কি, তাইলে আমার লেভেলটা কি তার মতো? উনি নোবেল পুরস্কার পাইছে ঠিক, এটা আমি পাইতেও পারি, আল্লাহর রহমত। আমি পাইতেও পারি, আমার জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় যদি সারা পৃথিবীতে আমার এখনো সময় আছে 2.5-3 বছর 4 বছর সুস্থভাবে বাঁচা, আল্লাহ যদি বাঁচায় রাখেন চেষ্টা করলে পাইতেও পারি একটা নোবেল পুরস্কার বাঙালি জাতির মধ্যে। কিন্তু ইউনূস সাহেব কিন্তু মুক্তিযোদ্ধা হইতে পারবে না। আমি কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছি, এই দিক দিয়ে আমি ইউনূস সাহেবের চেয়ে অনেক উঁচু। এখন কিন্তু আমি ভাবি যে আমি কিন্তু ইউনূস সাহেব জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না। এটা ভাবি, কেন ভাবতে হইলো? যে লোকটাকে আমি বললাম হিমালয় পর্বতের চেয়ে উঁচু যে লোক, সেই মানুষটাকে কেন এখন বলতে হচ্ছে? উনি তার ক্ষমতার ময়ূর সিংহাসনে থাকার জন্য তার কর্মচারীকে তার মাথার উপরে রাইখে চলে। তার নামটা কি আমি ভুলে ফেলি, মহামানবের নামটা। তার কর্মচারী তার মাথার উপর দিয়ে কথা বলে, যার কর্মচারী, যার চাকর, দেশের চাকর দেশের মালিকের উপর দিয়ে কথা বলে গাল নাইলে, আমার যদি কর্মচারী হইতো আমি তখনই বললাম না, ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, আমার চেয়ে তুমি উপরে কথা বলো। উনি ক্ষমতায় থাকার জন্য ছেলেদেরকে এমন ভাবে উনি ব্যবহার করেন। কি ব্যবহার করেন? ছাত্ররা যুবকরাই আমাকে এই প্রধান উপদেষ্টা বানাইছে। উনি ভুলে যান দেশে 18 কোটি মানুষও আছে। এই ছাত্র যুবকরা যাদের পিছনে একসময় 50,000 লোকের মিছিল হইতো, এখন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে আমি ওই দিন দাঁড়ায় দেখলাম 1-0-10, মানে ডাবল ডিজিট পূরণ করে না, 9 জন মানুষ দাঁড়ায় আছে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ, এটারে কি বলে, মিছিল বা প্রতিবাদ, এটারে বন্ধনের কথা কয়া, মানববন্ধন অনলি 9। কাজেই উনি যে বলে যে ছাত্ররা তাকে বসাইছে, উনি কি বললেন, কত ছোট ভাবে বললেন কথাটা, তোমরা একটা দল করো। ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো, আমরা দল করবো স্যার, আমাদেরকে কে চেনে? বলে সবাই তোমাদেরকে চিনে। উনি বাইরে গিয়ে বললো, আমি ছেলেদেরকে বলেছি একটা দল করতে। তাহলে উনি একটা নিজে ক্ষমতায় গিয়ে নিজে একটা দল করলেন। কেন দল করলেন? এবং সেই দলটাকে উনি নার্সিং করছেন, এখন সার্বিক ভাবে নার্সিং করছে। তার যে পিআরও, সে পিআরও না কি তাকে বলে, ওই যে প্রেস সেক্রেটারি, উনি যেদিন তার নাম কি এখন যে নাহিদ ইসলাম, পদত্যাগ পত্র নিয়ে গেল, পরে হ্যান্ডশেক করে জড়ায় ধরে বললো আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটা 26 বছরের ছেলেকে তার পিএস বা তার প্রেস সেক্রেটারি যদি বইলা ফেলে যে তার মাথার উপর দিয়ে কথা বলে, তখন তো আমাদের ভাবতে ইচ্ছা করে আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি। হে মোর দুর্ভাগা দেশ, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো তুমি অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। একটা কথাও বৃথা যাবে না। কিন্তু এই দেশে এখন যা হচ্ছে, প্রত্যেককেই তার কথার কিন্তু ফিরতি মূল্য দিতে হবে। এই কথাটা আমি বললাম আপনাকে জনাব পান্না ভাই, প্রত্যেককে তার কথার ফিরতি মূল্য দিতে হবে। যারা যা বলেছিল আমার কিন্তু মনে আছে। তারা বলেছিল, একদিন শুনতাম সামনে গান গাইতেছে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল। আমার মুক্তিযোদ্ধার মনটা এত প্রসারিত হইলো, আমার স্ত্রীকে বারবার বলতাম, দেখো ছেলেরা কি গান গায়, দেখো এরাই মুক্তিযুদ্ধের ছেলে, এদের মাথার মধ্যে বাংলাদেশের পতাকা বান্দা, লাল সবুজের পতাকা, এরাই হলো মুক্তিযুদ্ধের সন্তান। হায় হায়, পরে কি দেখলাম? পরে দেখলাম কি, ওই রবি ঠাকুরের সেই কবিতা, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মূল ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তুমি লাল পতাকা বান্ধা মুক্তিযোদ্ধার কথা বললা, মুক্তিযুদ্ধের গান বাসায় আন্দোলনে জিতলা, জিতা পরে দেখা গেল তুমি বলতে চাও 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযোদ্ধাই দেশের কেউ না, তুমি সব যারা হিজবুত তাহরির করো, যারা আল কায়দার মতো আফগানিস্তান বানাতে চাও, যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও, কালকেও একটাই বলছে, এগুলোরে কি বলবো আমি, যে না আমরা সিরিয়ার মতো করব না, তবে আমরা তুরস্কের মতো করব। আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি যে প্রসঙ্গ বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় ছাত্রদের উদাহরণ দেন বা ছাত্রদের প্রসঙ্গ টানেন, যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, ছাত্রদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা বোধ, এটা আমরা সম্মান হিসেবে দেখতে চাই যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কিন্তু এর পাশাপাশি তিনি কি এই মুষ্টিমেয় কিছু ছাত্র সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে বাংলার আর সব 17-18 কোটি মানুষকে অপমান করছেন না? তিনি মানুষের কথা তো উল্লেখ করছেন, তার মানে তিনি
এই গণমানুষের প্রধান উপদেষ্টা নন, তিনি শুধুমাত্র ওই মুষ্টিমেয় কয়েক ছাত্র সমন্বয়কের প্রধান উপদেষ্টা। আমি আপনাকে খুব ক্লিয়ারলি কথাটা একটু আগেই তো আমি বললাম, উনি যখন বলে ছাত্ররা আমাকে বানাইছে, ছাত্ররা বানাইছে, এই ছাত্ররা কারা? এই ছাত্রদেরকে আমি বলবো ইউনূস সাহেবকে বলবো। অবশ্যই ইউনূস সাহেবের উপরে আমার আর এখন বিশ্বাস নাই, কোন নির্বাচনই না। উনার যদি ইজ্জত নিয়ে যেতে হয় এবং উনার যদি কোনো ধরনের সম্মান বোধ থেকে থাকে, উনার এই মুহূর্তে পদত্যাগ করে বলা উচিত লেট দেয়ার বি তত্ত্বাবধায়ক সরকার। যে তত্ত্বাবধায়ক সরকার আইনটা অলরেডি হাইকোর্টে ওকে হয়ে বসে আছে, খালি এপিলেট ডিভিশন ওকে করলে পরেই তত্ত্বাবধায়ক সরকার 4 মাসের মধ্যে ইলেকশন দিয়ে জনতার প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। সেই ইউনূস সাহেবের ব্যাপারটা আমি বলি, এরা যে ছাত্র এখন, তাহলে এরা ছাত্র যদি এখানে যায়, 1 নম্বর হইলো হাতের করার আঙ্গুলের গোনায় লুক হয় এদের 300, 200, 100, 150। আবার এর মধ্যে 2টা গ্রুপ হয়, একটা আবার এদেরকে পিটায়। বরিশালে গেছে নাহিদ ইসলামকে মারতে গেছে, পুলিশ গিয়া বাধা দিছে। ওই কুমিল্লাতে গেছে হাসনাত আব্দুল্লাহকে মারতে, যেখানে এরা যাবে সার্জিদ যেখানে যাবে নিজেরা মারামারি, অন্য কেউ কিন্তু মারতে আসে না। এরা কিন্তু কেউ ছাত্র না, এরা ছাত্রদের মূল অংশ না। এই যে ছাত্র দলের মতো বিএনপির ছাত্র সংগঠনকে উপহাস করে কথা কইতো যারা, এখন কিন্তু সবাই ছাত্র দলের ভয়ে আছে। ছাত্র দলকে এখন কিন্তু সবাই কেয়ার করে। ছাত্র দল কোনো ক্যাডার ভিত্তিক পার্টি না হইলেও সমর্থনের দিক থেকে ছাত্র দল এইসব ক্যাডার ফেডার যাদের কাছে যারা সশস্ত্র বলে নিজেদের দাবি করে, এদের চেয়ে অনেক বেশি সমর্থন ছাত্র দলের প্রতি আসে। এর বাইরে সমস্ত ছাত্র সংগঠনের বাইরে রাজনীতি করে না এই ছাত্রের সংখ্যাটা হলো 80 to 85%। ম্যাক্সিমাম 10 to 15% ছাত্র রাজনীতি করে, ম্যাক্সিমাম। আমি যখন রাজনীতি করতাম তখন বলা হইতো যে বাংলাদেশের 7% ছাত্র রাজনীতি, আর 93% ছাত্র কেউ সমর্থন করে, কেউ এটাকে অ্যাভয়েড করে, বেশিরভাগ হলে অ্যাভয়েড করে। এখনো তাই। এই যে যারা, এই যে মহারাজারা একটা ইলেকশন দেয় না কেন, ইউনিভার্সিটি ইলেকশন দিয়ে পাস করে দেখা, ডাকসু দেখা, কলেজ ইলেকশন গুলা দেখাক যে কলেজের ছাত্রদের অবস্থানটা কি। ইউনূস সাহেব যেসব কথা বলে এইসব কথার উত্তর দিতে চাইনি। 1 নম্বর কারণ হইলো উনি আমার বয়সে 9 বছরের বড়। আমি হিসাব তো 9 বছর না, 8 বছরের বড় উনি আমার। আর 2 নম্বর কারণ হলো উনি পৃথিবীর থেকে আমাদের জন্য সম্মান বয়ে আসছে। সেই কারণে ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি সঠিক সমালোচনাটা ওইভাবে করতে চাই না, অন্যদের বিরুদ্ধে যেভাবে করি। কিন্তু ইউনূস সাহেব কিন্তু যে ধরনের পুরস্কার পাইছে সেই মাপের মানুষ তিনি কি না, এটা কিন্তু এখন সবাই প্রশ্ন করে, এই মাপের মানুষ উনি কি না। যদি তাই হইতো, উনার মন যদি এত উদার হইতো, উনি যদি হিমালয় পর্বতের সমান উঁচু হইতেন, তাহলে মহাসচিবকে আইনা, জাতিসংঘের মহাসচিবকে আইনা শুধু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ইমেজ সৃষ্টি করার জন্য একা গিয়ে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে উনি মহাসচিবকে নিয়ে নাস্তা করতেন না। উনি দেশের সমস্ত বিরোধী দলের সমস্ত মুরব্বী 2 জন করে নিয়ে যাইতেন যে চলেন যাই আমরা রোহিঙ্গাদের সাথে নাস্তা করে আসি। উনি তো তাকে বন্দি করে রাখছিল মহাসচিবকে, যে আমার হাতের বাইরে, এবং মানুষকে দেখাচ্ছিল যে দেখো জাতিসংঘের মহাসচিব আমার সাথে সাথে হাঁটে, তার পিছনে হাঁটে, আমি কত বড় মাপের মানুষ, কাজে তোমরা আমাকে ক্ষমতা থেকে সরাইবার চেষ্টা করো না। আসসালামু আলাইকুম দর্শক, খুবই আনন্দ সংবাদ এটি যে এদেশে মুক্তিযুদ্ধের নাম নেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের নাম নেওয়া হলেই আক্রমণ, বাধা। এবং এ কথা এখন প্রকাশ্যে জামাতে ইসলামীর সাবেক এমপিরা, সাবেক নেতারা এমনটাই প্রমাণ করছেন। এবং এই ধরনেরই সরাসরি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাইনবাবগঞ্জের জামাতের নেতা এবং সাবেক সংসদ সদস্য, জামাত দলীয়। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে একটি সুধী সমাবেশের আয়োজন ছিল এবং সেখানে বেশ কয়েকজন বক্তার পরে বক্তব্য দিচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী গভর্নর মোহাম্মদ তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা। তিনি তার বক্তব্যের মোটামুটি শুরুর দিকেই বলছিলেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে 2024-এর 5 আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে। ঠিক এই ধরনের সেন্টেন্স যখন তিনি উচ্চারণ করলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দিকে তেড়ে আসেন জামায়াতের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। সামনের সারিতে তিনি বসেছিলেন। যখনই মুক্তিযোদ্ধা তরিকুল আলম এই ধরনের মন্তব্য করলেন, তিনি উত্তেজিত হয়ে চেয়ার থেকে, তার নিজের আসন থেকে উঠে মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে যান
তাকে বক্তব্য থামাতে বলেন হাত উঁচু করে। চিৎকার চেঁচামেচি এক সময় একটা পর্যায়ে আরেকজন মুক্তিযোদ্ধা তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই বলছিলেন, যেটুকু আমরা দেখেছি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে, যে তিনি বলছেন এখানে আমার স্নেহধন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আছে, আরো অনেক রাজনৈতিক দলের নেতারা আছে। এবং তারপরে তিনি সেই কথাটা বলেন যে 1971 মুক্তিযুদ্ধকে ছোট করে 5 আগস্টের সফলতা কামনা করা আমাদের জন্য ভুল হবে। কি পরিষ্কার বক্তব্য! তার সামনে নিশ্চয়ই তিনি যেহেতু বলেছেন যে আমার সামনে বা আমার আগে অনেকে বক্তব্য দিয়েছেন বা আমার সামনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রয়েছেন, তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের কটাক্ষ করে অথবা সবকিছুর ঊর্ধ্বে 2024 5 আগস্টকে স্থান দিয়ে তারা বক্তব্য দিচ্ছিলেন। তারপর তার এই বক্তব্য তো খুবই স্বাভাবিক এবং মুক্তিযোদ্ধা লতিফুর রহমানকে স্যালুট। তিনি খুব সাবলীল ভাবে তিনি তার আবেগটি প্রকাশ করেছেন। গণমাধ্যমের পক্ষ থেকে যখন জামায়াতের ওই নেতা লতিফুর রহমানের কাছে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ সম্পর্কে জানতে চাওয়া হলো, তখন তিনি কি বললেন? তিনি বললেন যে মুক্তিযোদ্ধা তরিকুল আলম 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। বক্তব্য তো আমরা সবাই শুনেছি। তিনি 5 আগস্টকে কটাক্ষ করলেন কোথায়, ছোট করলেন কোথায়? বরং আমরা স্পষ্ট করে বলবো যে 5 আগস্টের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল, একটা গণতান্ত্রিক আন্দোলন বা অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই বিশেষ দিনটিকে, ইতিহাসের বিশেষ দিনটিকে বরং ছোট করছে, কটাক্ষ করছে এবং অতিরিক্ত বাড়াবাড়ি করে এই লতিফুর রহমান রায়, সাবেক ছাত্র সমন্বয়ক রায়, এই দিনটিকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করছেন। আর তরিকুল আলমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গণমাধ্যমের পক্ষ থেকে তিনি বললেন যে আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবোই। তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না, যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি, আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি, তার আগে আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। বিষয় হচ্ছে যে অনুষ্ঠানটা তো পুলিশের ছিল, সেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন উপস্থিত, পুলিশ সুপার ছিলেন। কি অদ্ভুত বিষয়! তারা সব নীরব রইলেন, চুপ করে থাকলেন, বরং যেটুকু ভূমিকা রেখেছেন তা হচ্ছে মুক্তিযোদ্ধা তরিকুল আলমকে যারা থামিয়ে দিয়েছেন তাদের প্রতি সমর্থন জানিয়েছেন, কারণ তারা চুপ ছিলেন। 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে নানান ধরনের আয়োজন চলছে আমরা জানি, কিন্তু যা শুরু হয়েছে, যা একের পর এক চলছে, বিশেষ করে প্রকাশ্যে যে জানিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করা যাবে না, চাঁপাইনবাবগঞ্জের এই ঘটনায় আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিবাদ জানানো উচিত, সোচ্চার হওয়া উচিত। আর এই লতিফুর রহমানকে যদি আমরা রাজাকার বলি, খুব বেশি অন্যায় হবে, খুব বেশি ভুল হবে। তার কারণ এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে তাদের ঔদ্ধত্য দেখার পরে আমরা তাদেরকে রাজাকার কিংবা আল-বদর বাহিনীর সদস্য ছাড়া অন্য কিছু নিশ্চয়ই ভাবতে পারি না। তিনি জামায়াতের নেতা, জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য। যদি জামায়াতের পক্ষ থেকে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা না করা হয়, আমরা ধরে নেব এটি জামায়াতের মেসেজ, জামায়াতেরই মেসেজ কনভে করার চেষ্টা করেছেন জামায়াত নেতা লতিফুর রহমান। আমাদের কি দুর্ভাগ্য, এই জামায়াত ইসলাম এখনো বুক উঁচু করে রাজনীতি করে। আমাদের কি ভয়ঙ্কর দুর্ভাগ্য যে এই জামাতে ইসলাম এখন সরকার পরিচালনা করে, পেছন দিক থেকে প্রশাসনের সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের জন্য লজ্জা, এই জামাতে ইসলাম তারা পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে। এই দুর্ভাগ্য, এই দুঃস্বপ্ন আমাদের পাওনা। তার কারণ মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে শেখ হাসিনা সরকারের সময় যারা মুখে ফেনা তুলে ফেলেছেন, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে দিনরাত ব্যবসা করেছেন, সেই তারা এখন একেবারে নির্বিকার, নিশ্চুপ। জামাত ইসলামের মতন দলগুলো কিংবা তাদের নেতারা এই ধরনের দুঃসাহসের দৃষ্টান্ত স্থাপন তো করবেনই, এটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।